800 বছর আগে পৃথিবীতে চেঙ্গিস খানের জন্ম হয়, যাকে ওই সময়ে সাক্ষাৎ অভিশাপ বলা হতো। এই ব্যক্তি শুধুমাত্র মানুষজন বা ঘর বাড়ি নয়, কয়েকটি দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটিতে আপনি চেঙ্গিস খানের ব্যাপারে এমন 21টি কথা জানতে পারবেন যা হয়তো আপনি কখনো স্বপ্নেও ভাবতে পারেননি। 1. চেঙ্গিস খানের নরহত্যা। ইতিহাসবিদরা বলেন চেঙ্গিস খান তখনকার দিনে প্রায় 4 কোটি মানুষকে মেরে ফেলেন। কিছু কিছু সূত্রের দ্বারা এই মৃত্যুর সংখ্যা আরও বেশি বলা হয়। 1300 শতাব্দীতে ইরানের এক লেখক রাশিদ আল দিন বলেন চেঙ্গিস খান তখন ইরানে যে নরহত্যা করেন তাতে ইরানের জনসংখ্যা 25 লাখ থেকে মাত্র 2.5 লাখে এসে পৌঁছায়। আপনি জানলে অবাক হবেন, চেঙ্গিস খানের আক্রমণের আগে ইরানে যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যায় পৌঁছাতে ইরানকে প্রায় 50 বছর অপেক্ষা করতে হয়েছিল। এই নরহত্যার জন্য তিনি পৃথিবীর সেই সব ব্যক্তিদের তালিকায় পড়েন যাদের মানুষ 1000 বছর পরেও ঘৃণার চোখে দেখে। 2. চেঙ্গিস খানের এক মেয়ের বিয়ে তকুচার নামের এক ব্যক্তির সাথে হয়েছিল, যে চেঙ্গিস খানের খুব প্রিয় ছিলেন। ইরানের নিশাপুরের এক তীরন্দাজ সেই তকুচারকে মেরে ফেলেন। এর বদলা নিতে চেঙ্গিস খান নিশাপুরের গোটা শহরের সমস্ত মানুষকে মেরে ফেলেন। মানুষ তো দূরের কথা, তিনি নিশাপুরের কোনো পশু পাখিকেও জীবিত ছাড়েননি। মানুষের মাথার খুলে দিয়ে শহরের মধ্যেখানে একটি পিরামিডের মতো ঢিবি তৈরি করে ফেলেন, যাতে ভবিষ্যতে কেউ চেঙ্গিস খানের পরিবারের উপর আক্রমণ করতে সাহস না পায়। 3. কার্নেগি ইনস্টিটিউশন অব সায়েন্সের একটি রিসার্চ থেকে জানা যায় চেঙ্গিস খান যে পরিমাণ মানুষের হত্যা করেছিলেন তাতে বায়ুমণ্ডল থেকে প্রায় 700 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড কমে গিয়েছিল। তিনি বহু গ্রাম, শহর, দেশ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন। যেখানে আগে মানুষের বসতি ছিল সেখানে ঘন জঙ্গল তৈরি হয়েছিল। চেঙ্গিস খানের এই নরসংহার অজান্তেই তাকে একজন পরিবেশ সচেতক বানিয়ে দিয়েছিল। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। 4. ইতিহাসের সবথেকে নৃশংস ব্যক্তি হলেও চেঙ্গিস খান আধুনিক চিন্তাধারাতে বিশ্বাসী ছিলেন। আপনি জানলে অবাক হবেন, চেঙ্গিস খানের ভিতর ধর্মীয় উগ্রবাদ কখনোই ছিল না। উনি বিশ্বাস করতেন তার প্রজারা যত খুশি থাকবে তত বেশি দিন তিনি রাজত্ব করতে পারবেন, আর এই কারণে তিনি সবাইকে সব ধরনের ধর্মীয় আচারবিধি পালন করার অনুমতি দিয়েছিলেন, আর এই জন্যই তিনি তার রাজত্বকালে খুব সফল ছিলেন। 5. পৃথিবীর সমস্ত রাজা মহারাজা চাইতেন তাদের মৃত্যুর পরেও মানুষ তাদের মনে রাখুক। এই জন্য তারা তাদের স্মৃতি ধরে রাখতে বড় বড় সৌধ, মূর্তি এবং ইমারত তৈরি করতেন। কিন্তু চেঙ্গিস খানের সাথে এমনটা হয়নি। তিনি চেয়েছিলেন মৃত্যুর পর মানুষ যেন তাকে ভুলে যায়। তিনি বেঁচে থাকতে নিজের কখনো ছবি আঁকাননি, কোনো মূর্তিকারকে নিজের মূর্তি বানাতে দেননি, না কোনো মুদ্রায় নিজের ছাপ রেখে গেছেন। চেঙ্গিস খানের প্রথম ছবি তার মৃত্যুর পর আঁকা হয়েছিল। 6. চেঙ্গিস খান কখনো চাননি তার মৃত্যুর পর তার কোনো চিহ্ন থাকুক, কিন্তু মৃত্যুর আগে তার পরিবারকে জানান যাতে তার মৃত্যুর পর তাকে এমন জায়গায় কবর দেওয়া হয় যা কেউ কখনো খুঁজে না পায়, এবং তার মৃত্যুর পর এমনটাই হয়। চেঙ্গিস খানের মৃত্যুর পর আজ প্রায় 800 বছর হয়ে গেছে। বহু বছর ধরে ইতিহাসবিদরা সেই কবর খোঁজার চেষ্টা চালিয়ে এসেছেন, কিন্তু তা খুঁজে পাওয়া আজও সম্ভব হয়নি। চেঙ্গিস খানের কবর নিয়ে অনেক রহস্যময় কাহিনী আছে। আপনি যদি চেঙ্গিস খানের সেই রহস্যময় কবরের বিষয়ে জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 7. চেঙ্গিস খানের সাম্রাজ্যে 3 বছর বয়স থেকেই বাচ্চাদের তীরন্দাজ ও ঘোড়সওয়ারির ট্রেনিং দেওয়া হতো। ইউরোপীয় কিছু লেখক বলেন মঙ্গলদের মেয়েরা বেশিরভাগ পুরুষদের থেকেই ভালো ঘোড়সওয়ারি করতে পারত। 8. মঙ্গলদের ইতিহাসে মৃত্যুদণ্ড দেওয়ার এক আজব পদ্ধতি ছিল যা চেঙ্গিস খানও অনুসরণ করতেন। এর নাম ছিল মেজারিং অ্যাগেনস্ট দ্য লিঞ্চ পিন। এই পদ্ধতিতে বড় চাকাওয়ালা গাড়ি থাকত। জিতে যাওয়া রাজা হেরে যাওয়ার রাজ্যের প্রজাদের পরপর ওই চাকার সামনে এসে দাঁড়াতে বলতেন, এবং যার উচ্চতা ওই চাকার থেকে বেশি হতো তার মাথা কেটে হত্যা করা হতো। সাধারণত সেই সময় যুদ্ধে ব্যবহার করা চাকার উচ্চতা 3 ফুট হতো, অর্থাৎ 3 ফুটের বেশি যে কোনো উচ্চতার ব্যক্তির মৃত্যু নিশ্চিত ছিল। 1202 সালে চেঙ্গিস খান যখন তার শত্রু জামুখার সাথে যুদ্ধে জিতে যায় তখন তিনি বন্দীদের এই পদ্ধতিতে হত্যা করেছিলেন। বাচ্চাদের ছাড়া সবার হত্যাই করা হয়েছিল সেই যুদ্ধে। 9. আজ এত বছর পরেও মানুষ যখন চেঙ্গিস খানের ব্যাপারে জানতে পারেন তখন তার হত্যালীলার কথা শুনে সবাই ভয়ে কেঁপে ওঠে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এত কিছুর পরেও মঙ্গোলিয়া দেশে চেঙ্গিস খানকে একজন সম্মানীয় ব্যক্তির চোখে দেখা হয়। মঙ্গোলিয়াতে চেঙ্গিস খানকে জাতির জনক অর্থাৎ ফাদার অব দ্য নেশন বলা হয়।
এমনকি উত্তর চায়নায় চেঙ্গিস খানের একটি মন্দিরও আছে, যেখানে ওনাকে একজন ধর্মীয় গুরু হিসাবে পুজো করা হয়। 10. আজ চেঙ্গিস খানকে মঙ্গোলিয়াতে একজন হিরোর চোখে দেখা হয়, কিন্তু বিংশ শতাব্দীতে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমানে রাশিয়া চেঙ্গিস খানের স্মৃতি মানুষের মন থেকে সরানোর জন্য স্কুল বই থেকে তার নাম সরিয়ে দেন এবং চেঙ্গিস খানের জন্মস্থলে যাত্রা নিষিদ্ধ করে দেন। 1900 শতকে মঙ্গোলিয়ান রিভলিউশনের মাধ্যমে চেঙ্গিস খানের নাম আবার মঙ্গলদের মধ্যে ছড়িয়ে পড়ে। মঙ্গল সংস্কৃতিতে চেঙ্গিস খান ফিরে আসে, এমনকি মঙ্গলদের টাকায় চেঙ্গিস খানের ছবি ব্যবহার করা হয়। 11. চেঙ্গিস খানের নামে খান থাকার কারণে বহু মানুষ ভাবেন তিনি একজন মুসলিম ছিলেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। চেঙ্গিস খানের আসল নাম তেমুজিন ছিল। তেমুজিন মঙ্গল ভাষার একটি শব্দ, যার অর্থ ব্ল্যাক স্মিথ। চেঙ্গিস খান উপাধি তিনি পরে পেয়েছিলেন। অনেকে মনে করেন মঙ্গোলিয়ান ভাষা চিঙ্গিস থেকে চেঙ্গিস নাম এসেছে। চিঙ্গিসের অর্থ বিশ্বনেতা। খান একটি মঙ্গোলিয়ান ভাষা শব্দ, এর অর্থ শাসক। এই উপাধি মঙ্গোলিয়ান উপজাতিরা তাদের লিডার বা দলপতিদের দিতেন। তো চেঙ্গিস খানের শব্দের অর্থ সারা বিশ্বের শাসক। 12. 1300 শতকের শুরুতে উত্তর চায়না অনেকগুলি দলে বিভক্ত ছিল। মঙ্গলরাও এদের মধ্যে একটি উপজাতি ছিল, যারা বিভিন্ন দলে বিভক্ত ছিল। তেমুজিন অর্থাৎ চেঙ্গিস খান এদের মধ্যেই একজন ছিলেন। 1206 সালে এই ছোট ছোট দলগুলোকে তিনি একত্রিত করেন এবং তাদের নেতা হন। মঙ্গোলিয়ানদের নেতা হওয়ার পর চেঙ্গিস খান উপাধি তিনি পান। 13. চেঙ্গিস খান তেংরিজ ধর্ম পালন করতেন। এটি মধ্য এশিয়ার একটি পুরনো ধর্ম ছিল। আজও মধ্য এশিয়ার কিছু জনজাতি এই তেংরিজম ধর্ম পালন করেন। মঙ্গল এবং তুর্কিদের এই ধর্মটা ছিল প্রধান। 14. চেঙ্গিস খানের জীবনের শুরুর সময়ের ব্যাপারে তেমন কিছু তথ্য জানা যায় না, কারণ তিনি জীবিত থাকতে তার উপরে খুব কমই বই লেখা হয়েছিল। চেঙ্গিস খানের ছোটবেলার ব্যাপারে আমরা যা কিছু জেনেছি তা একটি বইয়ের জন্য, দ্য সিক্রেট হিস্ট্রি অব মঙ্গলস। এই বইটি চেঙ্গিস খানের মৃত্যুর কিছু পরে লেখা হয়েছিল এবং এটি মঙ্গোলিয়ান ভাষায় লেখা সবথেকে পুরনো বই। তবে এই বইটি কে লিখেছিলেন তা জানা যায়নি। এই বইতে শুধুমাত্র চেঙ্গিস খান নয়, বরং মঙ্গলদের রাজ পরিবারের অনেক ইতিহাসও লেখা আছে। বহু বছর এই বইটির কোনো খোঁজ পাওয়া যায়নি। 1900 শতকে এই বইটির প্রথম চাইনিজ কপি ছাপা হয় এবং এরপরই চেঙ্গিস খানের ব্যাপারে আমরা এত তথ্য জানতে পেরেছি। 15. দ্য সিক্রেট হিস্ট্রি অব মঙ্গলসে লেখা আছে চেঙ্গিস খানের জন্মের সময় থেকেই তার হাতে একটি রক্তের ছাপ ছিল। এর অর্থ এই শিশু বড় হয়ে খুবই শক্তিশালী দলপতি হবে। 16. ছোটবেলায় তেমুজিন অর্থাৎ চেঙ্গিস খানের এক সৎ ভাই ছিল, নাম ব্যাক্টর, যে তেমুজিনকে খুবই বিরক্ত করত। সে তার খাবার কেড়ে নিত, মারধর করত। ভাইয়ের এই অত্যাচার সহ্য করতে করতেই চেঙ্গিস খান বড় হয়। পরে একদিন এই অত্যাচার সহ্য করতে না পেরে চেঙ্গিস খান তার ভাইকে মেরে ফেলে। তখন চেঙ্গিস খানের বয়স ছিল মাত্র 14 বছর। 17. চেঙ্গিস খান মনে করত একজন পুরুষ কতটা শক্তিশালী হবে তা বোঝা যায় এটা দেখে যে সে তার কতজন বংশধর রেখে গেছেন। বলা হয় চেঙ্গিস খানের প্রায় 500-ও বেশি স্ত্রী ছিল। এক গবেষণায় দেখা গেছে এশিয়ায় বসবাস করা 8% মানুষের ক্রোমোজোমে অনেক মিল পাওয়া গেছে, যা খুব সম্ভবত চেঙ্গিস খানের থেকেই এসেছে। এই হিসাবে বিজ্ঞানীরা বলছেন বর্তমানে পৃথিবীতে চেঙ্গিস খানের প্রায় 1.5 কোটি বংশধর আছে, অর্থাৎ প্রতি 200 জনের মধ্যে একজন করে চেঙ্গিস খানের বংশধর। 18. 2001 সালে মঙ্গোলিয়ার রাজধানী থেকে 880 কিলোমিটার দূরে একটি কেল্লা খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানীরা বলেন এই কেল্লা চেঙ্গিস খানের শাসনকালের একটি অংশ। 19. অনেকেই মনে করেন চেঙ্গিস খান শুধুমাত্র তলোয়ারের জোরে তার সাম্রাজ্য এত বড় করেন, তবে এটা সম্পূর্ণ সত্যি নয়। চেঙ্গিস খান যেমন নৃশংস ছিল তেমনি চালাকও ছিল। অন্য রাজ্য জয় করার জন্য সে তার মেয়েদের সাথে ওই রাজ্যের রাজার বিবাহ করাতেন এবং রাজার মৃত্যুর পর তার মেয়েরা যাতে সেই রাজ্যে দখল নিতে পারে তার সমস্ত ব্যবস্থা করতেন। কিছু কিছু রাজা আগে থেকেই বিবাহিত থাকত, তখন চেঙ্গিস খান ওই রাজার স্ত্রীদের মেরে ফেলত এবং তখন সেই রাজাদের নিজের মেয়ের সাথে বিবাহের জন্য রাজি করিয়ে নিত। এইভাবে সে অন্যান্য রাজ্যকে মঙ্গোলিয়া সাম্রাজ্যের অধীনে নিয়ে আসত। এছাড়াও যখনই মঙ্গোলিয়ার সৈন্য যুদ্ধে যেত এই সব রাজাদের সবসময় সামনে রাখা হতো, যাতে এদের তাড়াতাড়ি মৃত্যু হয় এবং চেঙ্গিস খানের মেয়েরা সেই রাজ্য শাসন করতে পারে। 20. 1201 সালে তাইজুট উপজাতির সাথে লড়াই করার সময় একটি তীর চেঙ্গিস খানের ঘোড়াকে মেরে ফেলে এবং তাকে খুবই আহত করে ফেলে। যুদ্ধ শেষ পর্যন্ত চেঙ্গিস খানই জিতে যায়। পরে যখন তাইজুট বন্দীদের কাছ থেকে চেঙ্গিস খান জানতে চান সেই তীর কে চালিয়েছিল, তখন এক ব্যক্তি সাহসিকতা দেখিয়ে সামনে এসে স্বীকার করেন। এতে চেঙ্গিস খান খুব খুশি হন এবং তার সাহস ও প্রতিভা দেখে তাকে নিজের সৈন্যদলে উঁচু পদে জায়গা দেন, যাকে তিনি পরবর্তীকালে জেবে উপাধি দিয়েছিলেন, যার অর্থ অ্যারো বা তীর। 21.
যদি ইতিহাসে সবথেকে বিজয়ী সম্রাটের কথা বলা হয় তাহলে হয়তো আপনি আলেকজান্ডারের নাম বলবেন, কিন্তু যদি জায়গার ভিত্তিতে দেখেন তাহলে চেঙ্গিস খান হবে সবথেকে বিজেতা রাজা। তিনি আলেকজান্ডারের থেকেও বেশি জায়গা দখল করেছিলেন যুদ্ধ এবং তার রাজ কৌশলের মাধ্যমে। আলেকজান্ডারের জীবন শুরু হয়েছিল একজন রাজ পরিবারের সদস্য হয়ে এবং তার কাছে প্রশিক্ষিত সৈন্যবল ছিল, যেখানে চেঙ্গিস খানের সূচনা হয় একটি ছোট উপজাতিতে এবং নিজের বুদ্ধিতে এবং সাহসিকতায় সমস্ত মঙ্গল জনজাতিকে একত্রিত করেছিলেন। আলেকজান্ডার ছোটবেলায় শিক্ষকদের কাছ থেকে শাসন ব্যবস্থা ও যুদ্ধের বিষয়ে শিক্ষা নিয়েছিলেন। সেখানে চেঙ্গিস খানের কাছে ছিল নিজের উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস। আলেকজান্ডারের মৃত্যুর পর তার শহর মেসিডোনিয়া মাত্র 2 বছরের মধ্যেই ভেঙে পড়ে, যেখানে চেঙ্গিস খানের মৃত্যুর পরও তার বংশধররা প্রায় 141 বছর ধরে শাসন করেছিল। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনার মতে চেঙ্গিস খান কেমন ছিলেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চেঙ্গিস খানের এই ইতিহাস বন্ধুদের সাথে শেয়ার করে দিন, আর ভালো লাগলে একটি লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।